বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়। সাথে নিয়ে তোমাদের প্রিয় আয়োজন, এনটিভির নিয়মিত আয়োজন প্রাণমেল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি ঈশা। আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব উপন্যাস গোল্ডেন এইজ সম্পর্কে কিছু তথ্য। গোল্ডেন এইজ বাংলাদেশি বংশোদ্ভূত লেখিকা তাহমিমা আনাম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ইংরেজি উপন্যাস। এটি তার প্রথম বই। একটি পরিবারের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ অঙ্কিত হয়েছে উপন্যাসটিতে। একজন নারী যিনি যুদ্ধের দিনগুলোতে তার সন্তানদের আগলে রাখতে চান, তাকে ঘিরেই আবর্তিত হয়েছে এর কাহিনী। এই উপন্যাসের জন্য সেরা প্রথম বই হিসেবে 2008 সালে তাহমিমা আনাম কমনওয়েলথ লেখক পুরস্কার পান। উপন্যাসটি বাংলায় অনুদিত হয়েছে সোনাঝরা দিন নামে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী মীর মাসরুর জামান রনি। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? ভালো, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ভাইয়া, সামনেই তো আপনাদের যে প্রতিষ্ঠান, আপনাদের আবৃত্তি সংগঠন সরস্বতী, সেখান থেকে একটি প্রযোজনা আসতে যাচ্ছে ধরিত্রী নামে। তো এই যে প্রযোজনাটা সম্পর্কে একটু জানতে চাইছি আপনার কাছে, এবং সেটি আপনার নির্দেশনাতেই হচ্ছে। আমার গ্রন্থনা এবং নির্দেশনায়, মানে নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ধরিত্রী আমাদের প্রিয় পৃথিবীকে নিয়ে তৈরি করা একটি আবৃত্তি প্রযোজনা। মূলত প্রকৃতির জন্য আমাদের যে ভালোবাসা, পরিবেশের প্রতি, পরিবেশকে নিয়ে আমাদের যে সচেতনতা, সেটিকে ঘিরেই এই আয়োজনটি করা। আমরা খুব ভালো করেই জানি যে আমরা প্রকৃতির সন্তান। তো আমরা যত বেশি এই প্রকৃতির প্রতি মমতাশীল হব, যত বেশি প্রকৃতির যত্ন নিব, আমরা নিজেরা ততটা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ ততটা ভালো থাকবে। কিন্তু এই কথা আমরা অনেক বেশি জানার পরও আমরা কিন্তু সেটা করছি না সেভাবে। পুরোপুরি পরিবেশ দূষণ হচ্ছে, মেনে চলছি না। আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি। মানে আমরা আমাদের একটা ভালো চিন্তা করে রাতারাতি অনেক কিছু উন্নতি করে ফেলার জন্য, সেটা চিন্তা লং রান আমাদের জন্য কত ক্ষতিকর, আমরা সেটা হয়তো মাথায় রাখছি। একদম আমরা যা করছি দ্রুত কিছু ভালো করার জন্য, অনেক উন্নতি করার জন্য, সেটাতে ভবিষ্যতের জন্য অনেক বড় একটা ক্ষতি ডেকে আনছি। আমরা নদী ধ্বংস করছি, বন ধ্বংস করছি, বাতাস ধ্বংস করছি, মাটি বিষাক্ত করে তুলছি। হ্যাঁ, এগুলো করে নিজেদের তো বটেই, যে আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের জন্য একটা ভয়াবহ, একটা অবাসযোগ্য পৃথিবী তৈরি করে ফেলছি। এটা যেন আমরা না করি, এই ভাবনা থেকে প্রকৃতি আমাদেরকে কতটা দেয়, প্রকৃতি আমাদেরকে কতটা লালন করে, এই বিষয়গুলো তুলে ধরেছে যে কবিতাগুলো, সেই কবিতাগুলো বাছাই করা হয়েছে। তারপরে এই প্রোডাকশন আপনারা কতটা কবিতা রাখছেন? এখানে 20টির বেশি বিভিন্ন জিনিস থাকছে, মানে কবিতা সহ অন্যান্য জিনিসও থাকছে। আমি একটি কথা বলি যে মার্কিন যুক্তরাষ্ট্রে 1854 সালে একবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানকার সিয়াটেলের আদিবাসীদেরকে একটা চিঠি দেন যে তোমরা তোমাদের এই আবাসভূমি ছেড়ে চলে যাও, এখানে আমরা রিজার্ভ ফরেস্ট বানাবো। তখন সেই রেড ইন্ডিয়ান আদিবাসীদের যে গোত্রপ্রধান ছিলেন, তিনি আমেরিকার প্রেসিডেন্টকে উল্টো একটি চিঠি লিখেন যে তোমরা যে আমাদেরকে আমাদের এই আবাসভূমি ছেড়ে চলে যেতে বলছো, আমরা তো এর মালিক না, আমরা কিভাবে এটা তোমাদেরকে দিব? এই পাহাড়, এই নদী, এই গাছপালার মালিক তো আমরা না, আমরা তো দিতে পারি না, আমরা বরং তাদের সন্তান। আর যদি এমন হয়ও, আমাদের যদি কখনো ছেড়ে চলেও যেতে হয়, তোমরা যদি এটা আমাদের কাছ থেকে নিয়েও নাও, তবু তোমরা এটার তেমনই যত্ন করো যেমন তোমরা তোমাদের ভাইয়ের করো, বোনের করো, কেননা আমরা সবাই এর অংশ। এবং সেই চিঠিতে লেখা আছে, পৃথিবী আমাদের সম্পত্তি নয়, আমরা পৃথিবী। এমন কথা লেখা আছে যে এই পৃথিবীকে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে পাইনি, পরবর্তী প্রজন্মের কাছ থেকে ধার করেছি। কাজেই তাদেরকে আবার এই পৃথিবীকে এভাবেই ফিরিয়ে দিতে হবে যেমন আমরা এটাকে পেয়েছিলাম। কাজে এর কোনো কিছু নষ্ট করা যাবে না, কোনো কিছু ধ্বংস করা যাবে না। ওই পুরো চিঠিটিও এখানে পড়া সংরক্ষণ করাই আমাদের দায়িত্ব। তো ভাই, আপনি বলছিলেন যে প্রায় 20টির মতো বিভিন্ন বিষয় আপনারা বলছেন, যে চিঠির কথা বললেন আর কবিতার কথা বলছিলেন, পড়া হবে। কিছু গবেষণার প্রতিবেদন আছে, কিছু সংবাদপত্রের প্রতিবেদন আছে, সেগুলো সবই থাকবে। সেরকম এই প্রযোজনায় যা আছে সেরকম কিছু কি আজকে আমাদেরকে শোনানো যায়? আমি কিছু শোনাচ্ছি ছোট করে। প্রথমে সেই চিঠিটির অংশ যেটির কথা বললাম, চিঠিটি অসাধারণ কাব্যিক, মানে এটি একটি কবিতার মতো। পাশাপাশি আবু হাসান শাহরিয়ারের এবছর পাখি বন্যা হবে বই থেকে অনেকগুলো কবিতা রয়েছে, তার মধ্যে ছোট আমি একটু বলি। 1854 সালে লাল সর্দার, মানে সেই রেড ইন্ডিয়ান লিডার নিজেকে লাল সর্দার বলেছিলেন, তো তার চিঠির একটি অংশ। একথা আমরা জানি যে এই পৃথিবী মানুষের সম্পত্তি নয়, মানুষই পৃথিবীর। আমরা এই কথা জানি। প্রতিটি জিনিসই একে অন্যের সাথে বাঁধা, যেমন রক্তের সম্পর্ক,
একটা পরিবারের লোকদের বেঁধে রাখে, সব কিছুই একে অন্যের সাথে বাঁধা। এই পৃথিবীর যা হবে পৃথিবীর সন্তানদেরও তাই হবে। জীবনের এই ছড়ানো জাল মানুষ একে বলেনি, সে কেবল এর একটি সুতা মাত্র। এই জালটিকে সে যা করবে তার নিজেরও হবে ঠিক তাই। আবু হাসান শাহরিয়ার কবিতা থেকে পড়ছি। কেন কেন আমরা শিশুদের স্কুলে পাঠাই? কেন বলি বয়স্কদের অনুসরণ করো? একবার শিশুদেরই অনুসরণ করলে কেমন হয়? দেখাই যাক না শিশুরা কোনটাকে আগে বেছে নেয়, বই না ফুল, রাস্তা না মাঠ, সেতু না নদী, ছাদ না আকাশ, কম্পিউটার না প্রজাপতি। চমৎকার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ কবিতা এবং যে চিঠির অংশটি এটি শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছে বন্ধু? আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কা, কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 9-এ। ক্লাস 9-এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি মুক্তিযুদ্ধের গল্প থেকে খেলবো। মুক্তিযুদ্ধের গল্প থেকে, ঠিক আছে। তোমাকে করছি মুক্তিযুদ্ধের গল্প বিভাগটি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের প্রথম সচিবালয় কোথায় ছিল? অপশন ক বালিগঞ্জ কলকাতা, অপশন খ বেতবুনিয়া রাঙামাটি, অপশন গ থিয়েটার রোড কলকাতা। ঝটপট বলতে হবে। বেতবুনিয়া রাঙামাটি। অপশন খ বেতবুনিয়া রাঙামাটি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক বালিগঞ্জ কলকাতা। পরে এটি থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয়। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, কে বলছো? আমি রাফিয়া। কেমন আছো রাদিয়া? জি আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো বন্ধু, তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7-এ পড়ছি। 7-এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জি আপু, জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে তাহলে রাদিয়াকে প্রশ্ন করি। তার প্রথম প্রশ্নটি হচ্ছে কোন দেশে প্রথম বাংলাদেশের গার্মেন্টস পণ্য রপ্তানি করা হয়? অপশন ক ইতালি, অপশন খ ফ্রান্স, অপশন গ কানাডা। দ্রুত বলতে হবে। ফ্রান্স। অপশন খ ফ্রান্স নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে স্বাধীনতা পুরস্কার 2016 দেয়া হয় কোন ক্ষেত্রে? অপশন ক অর্থনীতি, অপশন খ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, অপশন গ জনসেবা। জনসেবা। অপশন গ জনসেবা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ। তো ভাই, আবার আপনার কাছে ফিরছি। আপনি বলছিলেন যে এটার কনসেপ্টটা আমাদেরকে একটু দিয়েছেন, ধারণাটা আপনাদের প্রযোজনা সম্পর্কে। তো আপনি বলছেন যে প্রায় 20টির বেশি পত্রিকার অংশ, কবিতা, আবার চিঠিরও কিছু পার্ট আপনারা কিছু পড়বেন। গানের বিদেশি গানের অনুবাদ আছে। জানতে চাচ্ছিলাম যে এখানে আপনাদের যে এই প্রযোজনাটা বেশ দীর্ঘ এবং বেশ বৈচিত্র্যময়, অনেক রকমের জিনিস আছে। তো এখানে শিল্পী কতজন আছে? 36 জন শিল্পী এতে অংশ নেবেন। মানে একদম শিশু থেকে শুরু করে অনেক সিনিয়র পারফর্মার, যারা সাইদ হাসান তুহিন, মোহাম্মদ আকামুল্লাহ, তারাও এখানে অংশগ্রহণ করবেন। এবং তারা একই সঙ্গে 36 জন শিল্পী মঞ্চে থাকবেন। এবং আবৃত্তির সঙ্গে এখানে কোরিওগ্রাফি থাকবে, মিউজিক থাকবে, লাইটের কাজ থাকবে। এটার জন্য পরিবেশ উপযোগী মঞ্চ সজ্জা থাকবে। মানে হ্যাঁ, একটি পূর্ণাঙ্গ প্রযোজনা হিসেবেই থাকবে। আচ্ছা, তো এই যে পরিবেশনাটা যারা করবেন শিল্পীরা, এগুলো কি সবই একক হবে নাকি অধিকাংশই দলীয় এরকম কিছু? কোরাস থাকবে, অনেক বড় অংশ জুড়ে কোরাস থাকবে, তার মধ্যে মধ্যে একক থাকবে। মানে ঠিক একক কোরাস হিসেবে তো ভাগ করা হয়নি, মানে যেটা প্রযোজনার তাল, যেটা যেখানে যে পরিবেশনাটি বেশি অর্থ প্রকাশ করতে পারে বলে মনে করা হয়েছে, সেইভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই নিজেও থাকছেন সেখানে? আমি নিজেও থাকছি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে শিশু শিল্পীরাও এখানে যুক্ত আছে। তো আপনাদের তারা তো নিশ্চয়ই সরস্বতীরই সদস্য? তারা সরস্বতী সদস্য, মানে মূলত এই প্রযোজনার মধ্য দিয়েই তারা সরস্বতীতে আসছেন। কিন্তু আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে হ্যাঁ, এখন থেকে আমাদের ইচ্ছে আছে তাদের যে পরিমাণ উৎসাহ দেখা গেল এবং যারা যত দ্রুত একটা বিষয় বুঝতে এবং করতে পারে, আমার মনেই হয়েছে যে
এদেরকে নিয়ে সরস্বতী ভবিষ্যতে কাজটা চালিয়ে যেতে পারে। আচ্ছা, ছোটদের যে আলাদা হ্যাঁ, দল আপনি একটা আলাদা এরকম কিছু। তাদেরকে নিয়ে সরস্বতীর একটি ছোটদের অংশ চালু করে ফেলা যেতে পারে। আপনি জানেন যে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জি জি, যার সাধারণ সম্পাদক এখন সরস্বতীরই মানুষ মোহাম্মদ আকামুল্লাহ, তার উদ্যোগে শিশু আবৃত্তি উৎসব হয়। জি জি, তো কিন্তু সরস্বতীর শিশুরা এতদিন সেখানে অংশগ্রহণ করে। আচ্ছা। আমরা মনে করি যে আগামী শিশু আবৃত্তি উৎসবেও সরস্বতীর এই শিশুরা আমরাও অংশগ্রহণ আশা করবে। করছি এবং আমাদের বন্ধুরাও জানতে পারলো, তারাও আশা করি উৎসাহিত হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে অংশ নিতে পারে। তো ভাইয়া আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে অনেক বৈচিত্র্যময় যেহেতু আপনাদের এই প্রযোজনা, তো একটু যদি আমাদেরকে বলতেন যে কাদের কাদের কবিতা, কোন কোন কবির কবিতা আপনারা রেখেছেন এখানে? এখানে আমি বলেছিলাম যে কবিতার পাশাপাশি সংবাদপত্রের প্রতিবেদন, গবেষণার অংশ, যেগুলো পরিবেশ, প্রকৃতি, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত, সবই এখানে আছে। কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আছে, আচ্ছা কাজী নজরুল ইসলামের আছে, আবু হাসান শাহরিয়ারের পুরো একটি বই আছে, আচ্ছা, খন্দকার আশরাফ হোসেনের আছে, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, যে কবিতার অংশ, বিখ্যাত কবিতা। সেই কবিতাটি ইংরেজিতেই আছে। মাইকেল জ্যাকসনের আর্ট সং, তার বঙ্গানুবাদ আছে, এখানে কবিতার মতো পড়া হবে, আমি করেছি। এর বাইরে ল্যাটিন আচ্ছা, অনেক কবির কবিতা একসঙ্গে এই আছে। কবিতাগুলো কি আপনারা, ল্যাটিন কবিতাগুলো কি আপনারা অনুবাদ করবেন? এটা অনুবাদই পেয়েছি আমি। আচ্ছা। আমি যে বইটা আমেরিকান সেন্টারের লাইব্রেরিতে বইটি পেয়েছিলাম, সেখানে অনুবাদ করা অবস্থায় আচ্ছা। পাওয়া গিয়েছিল এবং অসম্ভব অসম্ভব স্পর্শ করার মতো, মানে নতুন চিন্তা জাগিয়ে দেওয়ার মতো কবিতা প্রকৃতির। চমৎকার। তো ভাইয়া আবার যদি একটু আমরা আবৃত্তিতে চলে যেতাম এখন খুব ভালো হয়। এখন এটা বিজয়ের মাস, জি, জি। ডিসেম্বর। আমি আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে এবং বিজয়ের মাসকে সামনে রেখে একটু মুক্তিযুদ্ধের কবিতা বলি। আমি আসাদ চৌধুরীর কবিতা তখন সত্যি মানুষ ছিলাম, আর মোহাম্মদ মনিরুজ্জামানের বাংলাদেশ ৭১ আমি পরপর পড়ে যাই। দুটো খুব ছোট কবিতা। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোঁসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ শহীদ হলো রক্তে লাল লও সালাম। বাংলাদেশ বুলেট নিয়ে হুমড়ি খায় দীপ্ত হয়, বাংলাদেশ কারফু ঘেরা লক্ষ কোটি কণ্ঠময়। বাংলাদেশ রক্তে ভেজা মৌন এক অন্ধকার, বাংলাদেশ শপথ নেয় তীক্ষ্ণ এক স্বাধীনতার। বাংলাদেশ বিশাল এক অগ্নিবুহ প্রজ্বলিত, বাংলাদেশ মিছিল কাঁপা স্লোগান দেওয়া আন্দোলিত। বাংলাদেশ আগুন লাগা শহর আর লক্ষ গ্রাম, বাংলাদেশ দুর্গময় ক্রুদ্ধ এক ভিয়েতনাম। অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার, খুব ভালো লাগলো শুনে। আমরা আরো গল্প করবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? আমি চট্টগ্রাম থেকে ফারিয়া বলছিলাম। ফারিয়া, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। ফারিয়া কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 9 এ পড়ছি। ক্লাস 9 এ। এখন বলে ফেলো তো, কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে ফারিয়াকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন? অপশন ক লর্ড কর্নওয়ালিস, অপশন খ ওয়ারেন হেস্টিংস, অপশন গ লর্ড কার্জন। সহজ প্রশ্ন। ওয়ারেন হেস্টিংস। অপশন ক লর্ড কর্নওয়ালিস, না অপশন খ ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, নিলাম। উত্তরটি হলো না সঠিক উত্তর। অপশন ক লর্ড কর্নওয়ালিস। 1793 সালের 22 মার্চ এই প্রথা চালু হয়। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? হ্যালো, আমি হাসিবুল হাসান বলছি। কেমন আছো বন্ধু? ভালো। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে ফেলো এবং বলো কোন বিভাগ থেকে খেলতে চাও। আচ্ছা। খেলার মাঠ। খেলার মাঠ,
ঠিক আছে, খেলার মাঠ থেকে তোমাকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বিপিএল এর প্রথম আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন কে? অপশন ক আহমেদ শেহজাদ, অপশন খ মোহাম্মদ আশরাফুল, অপশন গ সাকিব আল হাসান। গ সাকিব আল হাসান। অপশন গ সাকিব আল হাসান নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। অন্য বন্ধুদের জানিয়ে রাখছি 280 রান ও 15টি উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার বন্ধু তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড হয় কত সালে? অপশন ক 2004, অপশন খ 2008, অপশন গ 2010। অপশন খ 2008। অপশন খ 2008 নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ 2010। সচিন টেন্ডুলকার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 200 রানে অপরাজিত ছিলেন। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো এই যে আপনাদের এই প্রযোজনাটা আপনি বলছিলেন যে প্রায় 1 ঘন্টা ব্যাপী, বেশ দীর্ঘ একটি প্রযোজনা। তো এরকম দীর্ঘ প্রযোজনা আপনাদের সরস্বতীর ব্যানারে এটা কততম? একদম 1 ঘন্টা পূর্ণাঙ্গ প্রযোজনা যদি ধরি তাহলে এটি পঞ্চম। আচ্ছা, এর বাইরে আবৃত্তির বাইরে সরস্বতী সাংস্কৃতিক সংগঠন হিসেবে নৃত্যনাট্য করেছে, সেগুলো আলাদা, কিন্তু পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা হিসেবে এটি পঞ্চম। আচ্ছা, আর আপনার নির্দেশনায় যদি বলিস তাহলে কততম এটা? এটি তৃতীয়। আর এর বাইরে আমি বলি যে 20 মিনিট 25 মিনিট 10 মিনিট পর্যন্ত আবৃত্তি প্রযোজনা অনেক অসংখ্য। আচ্ছা আচ্ছা। তো এই যে বেশ ভিন্ন ধর্মী একটি আপনারা প্রযোজনার চিন্তা করেছেন, ধরিত্রী, তো এটার ভাবনাটা কিভাবে এলো আমরা জানতে চাইবো আপনার কাছে। এটা ভাবনাটা ওইটাই এসছে, আমরা জানি যে যেটা 1854 সালের যে রেড ইন্ডিয়ান গোত্রপ্রধানের কথা বলছিলাম, তার চিঠিতে লেখা যে কথাগুলো, যেগুলো আমি কিছুটা পড়লাম ওইখানে, সেগুলো এই সময় আপনি দেখেন কতটা প্রাসঙ্গিক। মানে তিনি যে কথাগুলো বলেছিলেন যে যদি আমরা এর কোনো একটা ক্ষতি করি তাহলে সেই ক্ষতি আমাদের এটা আসলে এখন নিজেদেরই হবে। সেই ক্ষতিটা এখন দেখেন কত বেশি করে আমাদের এখন হচ্ছে। মানুষ ঘরবাড়ি বরফ গলে যাওয়ার কারণে, মানে বৈশ্বিক উষ্ণতার কারণে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছে, মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে, জমি লবণাক্ত হয়ে যাচ্ছে, আবাদ হচ্ছে না, খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, আমাদের পৃথিবীটা বাসযোগ্য থাকছে না, মাটি পানি জলবায়ু বাতাস পরিবর্তন যেভাবে হয়েছে, হ্যাঁ সবকিছু বিষাক্ত হয়ে যাচ্ছে। তো এটা খুবই প্রাসঙ্গিক। আমরা আরো গল্প করব, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো, আমি নরসিংদী থেকে মেহজাবিন বলছিলাম। মেহজাবিন, কেমন আছো? জি ভালো। মেহজাবিন, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি। ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে, ব্রাজিলের এই ফুটবল কোচের নাম বলো। অপশন ক আদেনোর লিওনার্দো বাচ্চি, অপশন ক রয় হডসন, অপশন গ এডগার্দো বাউজা। অপশন খ রয় হডসন নিলাম, কিন্তু উত্তরটি হলো না মেহজাবিন। সঠিক উত্তর ছিল অপশন ক আদেনোর লিওনার্দো বাচ্চি। তিনি তিতে নামে বহুল পরিচিত। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা বিরতির আগে কথা শুরু করেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম আপনার কাছে যে কিভাবে এই ধরিত্রী প্রযোজনার কনসেপ্ট আপনি পেলেন। তো আপনি বলছিলেন যে চিঠিটা আপনি যখন পড়লেন, তো সেই গল্পটাই যদি শেষ করেন আমাদের সাথে। হ্যাঁ, ওই তো সেই চিঠিটা পড়ে মনেই হলো যেটা চিঠিটা কত সালের ঘটনা? এইটা অনেক আগে, 98 সনের দিকে। মানে এই চিঠিটাকে বলা হয় যে একটি অসাধারণ পরিবেশবাদী দলিল। হ্যাঁ, এবং এই চিঠির আধেও যেমন শক্তিশালী, কথাগুলো বিষয়বস্তু যতটা শক্তিশালী, এই চিঠির ভাষাটাও ততটাই কাব্যিক এবং ততটাই মানে স্পর্শ করার মতো, ততটাই সাবলীল। তো মনেই হলো যে এটাকে ঘিরে আবৃত্তির একটি কাজ করা, তখন থেকেই এই চিন্তা। তারপরে পড়াশোনা করতে থাকা, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতাগুলো যোগ করা, আর একটা ভাবনা তো থাকে। বলছিলেন যে বিভিন্ন সংবাদপত্রের অংশ, এগুলো আসলে অনেক বেশি জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, ক্ষতিকর প্রভাব, সেই বিষয়ে কিছু সংবাদপত্রের প্রতিবেদনের অংশ রয়েছে, কিছু গবেষণা প্রতিবেদনের অংশ রয়েছে, সেগুলো অনেক কিছু এখানে মিলিয়ে সমন্বয় করে এই প্রযোজনাটি তৈরি করা হয়েছে। তো ভাইয়া, এই তো ধরিত্র প্রসঙ্গে আমরা অনেক কিছুই জানলাম। আশা করছি আমাদের বন্ধুরা, আমাদের দর্শকরা যাবেন দেখতে আপনাদের এই প্রযোজনা। 10 ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6:30 বাংলাদেশ শিল্পকলা একাডেমির আবৃত্তি সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে রাখলাম। তো এই ফাঁকে আমি আরেকটা কবিতা শুনতে চাইছি আপনার কাছে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে একটা মুক্তিযুদ্ধের কবিতা যদি হয়। মুক্তিযুদ্ধের একটি অসাধারণ কবিতা, আমরা আমাদের পরিচিত সবার, শামসুর রহমানের লেখা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। জনপ্রিয় এবং বহুল পঠিত কবিতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে।
তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্টদাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। অনেক ধন্যবাদ ভাইয়া, খুবই ভালো লাগলো এবং আমি একটু বলছি যে আমার খুবই পছন্দের কবিতা এটি। আপনাকে অনেক ধন্যবাদ শোনাবার জন্য। মানে আবৃত্তি হয়তো খুব ভালো করা গেল না, কিন্তু কবিতাটি আমরা জানি যে আসলে আমাদের কবিতার মাঝে এত সুন্দর আবেগ লুকোনো আছে, অনেক অনেক মানে শব্দগুলোই আমাদের অনেক বেশি স্পর্শ করে। ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধুর ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমার নাম রুবা, আমার নাম আলামিন হোসেন। কেমন আছো বন্ধু? আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো ভাইয়া বলো তো কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 6। ক্লাস 6। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমাকে প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি শেষ হওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন কে? অপশন ক লুক রংকি, অপশন খ চেতেশ্বর পূজারা, অপশন গ বিরাট কোহলি। অপশন গ বিরাট কোহলি। অপশন গ বিরাট কোহলি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল লুক রংকি, তার রান হচ্ছে 200 রান। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি তানহা বলছি। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ। এখন বলে ফেলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি খেলার মাঠ শেষ হয়ে গেছে, অন্য একটা বিভাগ নিতে হবে। জানা হতো না। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম সাবমেরিন দুটির নাম কি? অপশন ক নবযাত্রা ও মিত্রযাত্রা, অপশন খ জয়যাত্রা ও নবযাত্রা, অপশন গ সোনার তরী ও সোনার বাংলা। অপশন গ। অপশন গ সোনার তরী ও সোনার বাংলা নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর অপশন খ জয়যাত্রা ও নবযাত্রা। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনাদের যে প্রযোজনাটা নিয়ে কথা বলছিলাম, আবারও সেই প্রসঙ্গে একটু আসছি। এখানে আমরা দেখলাম যে আপনারা একটা অংশ রেখেছেন, একাধিক শিল্পীর আপনারা কিছু সিডি প্রকাশনা করবেন। তো এখানে মোট কটা সিডি প্রকাশ হবে? 5টা সিডি প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, তো আপনার এখানে কি কোনো সিডি প্রকাশ হচ্ছে? আমার দুটো থাকার কথা রয়েছে। আচ্ছা আচ্ছা, দুটোই কি একক? দুটোই একক। আচ্ছা, এর আগে কি আপনি একক সিডির কাজ করেছেন? আমার মিশ্র বেশ কটি সিডিতেই আমার কবিতা বলা হয়েছে। আচ্ছা, একক সিডি হিসেবে প্রথম। আচ্ছা, এটাই প্রথম। তো ভাইয়া একটু সরস্বতীর প্রসঙ্গে আসি। সরস্বতীর সাথে আপনি আছেন কত বছর? কত বছর? 1989 সাল থেকে, মানে বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন প্রথম থেকে। আচ্ছা, আর সরস্বতীর বয়স যদি জানতে চাই তাহলে কত বছর হলো? 30 বছর ছাড়িয়ে গেল, মানে 85 থেকে। তো আচ্ছা আচ্ছা, 85 থেকে। তো এই যে আপনাদের এত পুরনো একটি সংগঠন এবং আপনি প্রায় শুরুর দিক থেকেই আছেন আশা করি বলা প্রায় যাচ্ছে। শুরুর দিক। তো এই যে আপনাদের এই পুরনো সংগঠনের কথা বলছিলাম, তো এটার কার্যক্রমটা যদি আমাদের একটু ধারণা দিতেন। সরস্বতীর জন্ম আসলে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক সংগঠন হিসেবে শুরুর দিকে। সরস্বতীর গণসঙ্গীতের দল ছিল, আচ্ছা। নাচের গানের পরিবেশনাও ছিল,
এখনো রয়েছে সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিতি সরস্বতী রয়েছে, কিন্তু এখন মূলত আবৃত্তি নিয়েই আমরা কাজ করছি। আমরা আবৃত্তির মানুষ এখন যারা চালাচ্ছি, আবৃত্তিকে ঘিরেই মূল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আপনাদের কি কর্মশালার আয়োজন থাকে? আমরা নিয়মিত কর্মশালা করি, প্রতি বছরই কর্মশালা হয়। কর্মশালার ভেতর দিয়েই আমাদের নতুন সদস্যরা আসেন। আচ্ছা, কর্মশালায় কি ছোটদের জন্য আলাদা, বড়দের জন্য আলাদা এরকম নাকি একসাথে করা? কর্মশালাগুলো মিশ্র, মানে বিষয়বস্তুগুলো খুবই কমন, উচ্চারণ, বাচনভঙ্গি, উপস্থাপনা, কবিতা আবৃত্তি, নির্মাণ। তো এটি ছোট বড় মিলে একসঙ্গেই হয় এখন পর্যন্ত। ভাবনা আছে, যেহেতু আমরা শিশুরা কাজ করছি আমাদের এই প্রজন্মের মধ্যে, এখন তাদের জন্য আলাদা কর্মশালা করাও যেতে পারে। জি জি। তো ভাই একটু জানতে চাইছি যে আপনাদের এই সরস্বতী নিয়মিত সদস্য সংখ্যা এখন কতজন? এখন একদম নিয়মিত, যেমন এই প্রযোজনাতে তো আমরা 36 জন একসঙ্গে মঞ্চে উঠছি, মঞ্চের বাইরে তো অনেকেই থাকবেন, কাজ করবেন, একদম নিয়মিত আসেন, অংশ নেন পরিবেশনাগুলোতে, চর্চা করেন, এরকম মানে অন্তত 60 জনের কথা বলা যায়। আচ্ছা, তো বেশ অনেকজনই আছে। তো ভাই আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আবৃত্তির সাথে যুক্ত, আপনি বলছিলেন যে 89 সাল থেকে আপনি সরস্বতীর সাথেই যুক্ত আছেন, এবং অফিয়ারে জানলাম যে আপনি অনেক ছোটবেলা থেকে আবৃত্তি করছেন। তো বর্তমানে আমি যদি আপনার কাছে জানতে চাই, এখন এদেশে আবৃত্তি চর্চার অবস্থাটা কিরকম, সেটা কিভাবে বলবেন আপনি? আবৃত্তি চর্চার অবস্থা পরিমাণগত দিক থেকে তো বেশি, অনেক নতুন ছেলে পেলে আসছে। আমি বললাম সরস্বতীর আমি যদি বলি যে 60 জন, তাহলে বলতে হবে যে যারা প্রায় প্রতিদিন দলে আসেন বা প্রতি সপ্তাহে আসেন এরকম, এর বাইরে তো 1000-এর বেশি সরস্বতীর সদস্য রয়েছেন। তো এরকম কতগুলো আবৃত্তির দল রয়েছে, তো তাদের অনেক সদস্য রয়েছেন, দলের বাইরে একক আবৃত্তি মানে নিজে নিজে চর্চা করছেন। অনেক 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 নতুন ছেলে মেয়ে, নবীন প্রবীণ অনেকেই করছেন। তো ভেতর থেকে আবৃত্তিটাকে অনুধাবন করে, মানে আবৃত্তির জন্য আবৃত্তিটা করা, আবৃত্তির শক্তিটা বিশ্বাস করা এবং সেই শক্তিটা আরো বাড়ানো, আবৃত্তির আরো নতুন ভাষা তৈরি করা, এরকম খুব গভীর চর্চার কথা যদি বলি, তাহলে এটি আসলে আরো আরো বাড়লে ভালো হয়। মানে তাহলে একটি শিল্প মাধ্যম হিসেবে এটি আরো সমীহযোগ্য হবে, মানে এটি শিল্প মাধ্যম হিসেবে এটি আরো বেশি প্রতিষ্ঠা পাবে এবং এটির প্রতি মানুষের শ্রদ্ধাটা বাড়বে যদি ওই গভীরতার জায়গাটিতে আমরা আরো বেশি যেতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেবার জন্য, এবং আমি আবারও আপনাকে শুভকামনা জানাতে চাই আপনার ধরিত্রী প্রযোজনার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষ, এই অনুষ্ঠানের কলাকুশলী প্রযোজক সহ সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি 10ই ডিসেম্বর শনিবার সন্ধ্যা 6:30 বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে সরস্বতীর প্রযোজনা ধরিত্রী এবং কয়েকটি সিডি প্রকাশ করা হবে, সবাই আসবেন। অনেক ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।